আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাদেশ স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব সাধারণ গণিতের বৃত্ত জ্যামিতির জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং যেটা তোমাদের এসএসসি যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে জ্যামিতির মধ্যে অধ্যায় হচ্ছে 7 এবং 8, এই দুটো অধ্যায় আছে। তো সপ্তম অধ্যায় তো হচ্ছে আমরা জানি যে সেখানে হচ্ছে সম্পাদ্য, আর অষ্টম অধ্যায়ের মধ্যে বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য আছে, উপপাদ্য আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য এবং উপপাদ্য থেকে মিনিমাম 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। তো এই জন্য আমরা এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বৃত্ত সম্পর্কিত তোমরা জ্যামিতিগুলো হয়তো করেছো, এর আগে করেছো, আমরা জাস্ট রিভিশন করবো। রিভিশন ক্লাসে আমরা মূলত যাতে আমাদের যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো যাতে আর না থাকে সেই ব্যবস্থা করব। তো প্রথমত আমি শুরু থেকে শুরু করছি, যেহেতু বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বা সম্পাদ্যের ক্ষেত্রে বেশ কিছু জ্যামিতিও থাকে, সরি এমসিকিউ থাকে, যে এমসিকিউ গুলো একটু সময় লাগে অনেক সময় অ্যানসার করতে। তো শুরু থেকে শুরু করলে তাহলে তোমাদের এমসিকিউ সমাধান করাটাও কঠিন হবে না। আমরা প্রথমত বৃত্তটা কি সবাই তো জানো, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, এই যে দেখা যাচ্ছে এখানে দূরত্বটা সমান দূরত্ব বজায় রেখে, এখান থেকে দূরত্ব সমান, এখান থেকে দূরত্ব সমান, হ্যাঁ, সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটা অঙ্কন করা হবে, বক্ররেখা দ্বারা যে সীমাবদ্ধ যে চিত্র, সেটা হচ্ছে বৃত্ত। তাহলে এটা হচ্ছে কি রেডিয়াস বা আর। আর এই যে বক্ররেখাটা, এটাকে বৃত্তের কি বলা হয়? কে বলতে পারবে? স্যার আবার একটু বলুন। এই যে বক্ররেখাটা, বৃত্তের চারপাশে যে সীমাবদ্ধ যে রেখাটা আছে, সেই রেখাটাকে কি বলে? বৃত্তচাপ। বৃত্তের পরিধি। এটা কি বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধিকে আমরা নির্ণয় করার জন্য কি ব্যবহার করি? 2 পাই আর। প্রশ্ন অনেক সময় বলা হয় যে বৃত্তের পরিসীমা নির্ণয় করো, বৃত্তের পরিসীমা কত? তাহলে বৃত্তের পরিসীমা সূত্র কি? বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের পরিসীমাটা কি? যদি আমি বলি 2 পাই আর হবে না, তাও 2 পাই আর, অর্থাৎ পরিধি এবং পরিসীমা কিন্তু সেম কথা। এরপর আসো, এই বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবো না। বৃত্তের ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। এই পাই এর মানটা কত আমরা জানি? স্যার না ওটা দেওয়া থাকে না, হলে ব্যাস দেওয়া থাকে না, 3.1416 কিংবা 22/7। তবে মিনিমাম বেস করতে আমরা এই মানটা ব্যবহার করব। এই পাইটা কত কি? পাইটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। পাইটা কি? পরিধি এবং ব্যাসার্ধ। পরিধি এবং ব্যাসের অনুপাত। দেখো এটা হচ্ছে বৃত্তের কি ব্যাস, AB, এটা হচ্ছে ব্যাস, আর এই পুরোটা হচ্ছে বৃত্তের পরিধি। যদি ব্যাস যদি 7 হয় তাহলে বুঝতে হবে যে পরিধি কত? 22। যদি ব্যাস যদি 14 হয়, এই ব্যাসের মান যদি 14 হয়, তাহলে বুঝতে হবে যে পরিধি কত হবে? 44। সহজে বোঝার কৌশল। অর্থাৎ এই পাইটা হচ্ছে মূলত বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। উপরটা হচ্ছে পরিধি, নিচেরটা হচ্ছে কি ব্যাস। তাহলে পরিধি যদি 22 সেন্টিমিটার হয়, পরিধি যদি 22 সেন্টিমিটার হয়, ব্যাস অবশ্যই 7 সেন্টিমিটার হবে। আবার পরিধি যদি তোমার 44 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস হবে 14 সেন্টিমিটার। তার মানে দ্বিগুণ, 22 এর দ্বিগুণ হচ্ছে 44, 7 এর দ্বিগুণ হচ্ছে 14। তুমি যে কোনো বৃত্ত অঙ্কন করো না কেন, প্রত্যেক ক্ষেত্রে এই বৃত্তে কিন্তু পরিধি এবং ব্যাসের অনুপাতটা কিন্তু একই হবে। পরিধি যে মান দেওয়া থাকবে এবং ব্যাসের যে মান দেওয়া থাকবে, সেই মান দুটাকে তুমি যদি অনুপাত করো, তাহলে কিন্তু এই পায়ের মানটাই পাওয়া যাবে। ওকে, এবার আসো বৃত্তের বৃত্তচাপ।
এটা আমরা জানি এটা কি বৃত্ত হয়ে গেল, অর্ধবৃত্ত। যখন তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত বলা হয়, এটা অর্ধবৃত্ত। যদি আমি এভাবে করি এ বি সি না, তাহলে এসিটা কি, এসিটা বৃত্তের কি হবে, বৃত্তের চাপ হবে। বৃত্তের চাপ কাকে বলে, বৃত্তের পরিধির অংশবিশেষকে বৃত্তচাপ বলে। বৃত্তের পরিধির অংশবিশেষকে কি বলা হবে, বৃত্তচাপ বলে। আচ্ছা, এই চাপের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। যেমন দেখো আমি যদি এরকম করে দিই, তারপর এটা হচ্ছে এবি, এবিটা হচ্ছে কি বৃত্তচাপ, আবার এইটাও কিন্তু বৃত্তচাপ, এটাও কিন্তু কি বৃত্তচাপ। বা এবি হচ্ছে কি, আবার এবিটা কি জে, এবিটা কি জে। জে কাকে বলে, বৃত্তের পরিধির দুটো বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে বৃত্তের জে। এবি দেখো এই একটি যা বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে। কয়টি চাপে বিভক্ত করে, দুটা চাপ। এই চাপের মধ্যে এবিটা একটা চাপ, আবার এবি এটা একটা চাপ, বা আমি একটা নাম দিয়ে দিই এসিবি বা এবিসি, এটা একটা চাপ, এবিটা একটা চাপ। তাহলে এই দুটো চাপের মধ্যে পার্থক্য আছে। এই দুটো চাপের মধ্যে কি আছে, পার্থক্য আছে। পার্থক্যটা কি, একটা হচ্ছে বড়, একটা ছোট। তাহলে এবি চাপ কি বলতে, কি চাপ বলবে, এবিটা হচ্ছে এখানে উপচাপ। এবিটা হচ্ছে কি চাপ, উপচাপ। উপচাপ মানে কি, এবি উপচাপ। উপচাপ হচ্ছে ছোট, ছোটটাকে উপচাপ বলবে। আর এসিবি বা এবিসি এটা হচ্ছে কি চাপ, অধিচাপ। এই এবি চাপ কিভাবে প্রকাশ করা হয়, তারপরে ছোটটা হচ্ছে উপচাপ আর বড়টা হচ্ছে কি চাপ, অধিচাপ। সবসময় একটা প্রশ্ন আসে যে উপচাপের মধ্যে অঙ্কিত যে বৃত্তস্থ কোণ, যে বৃত্তের পরিধির সাথে যে কোণটা, সেটা হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ। বৃত্তের পরিধিতে অঙ্কিত কোণটা কি কোণ, বৃত্তস্থ কোণ। তো এই উপচাপের মধ্যে যে বৃত্তস্থ কোণটা হবে সেটা কিন্তু হচ্ছে স্থূল কোণ। সেটা মানে কি, সবসময় স্থূল কোণ হবে। অর্থাৎ উপচাপে, উপচাপে অঙ্কন করা হয় কি কোণ, স্থূল কোণ। আর অধিচাপ, অধিচাপ মানে বড় যে চাপটা, সেটার মধ্যে কি হবে, যে কোণটা আঁকা হবে সেটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ আঁকা হবে সেটা হচ্ছে যে সূক্ষ্ম কোণ। তাহলে প্রথম আমরা জানলাম যে উপচাপ হচ্ছে যে দুইটা চাপ হবে, সে চাপের ছোট চাপটাকে বলা হবে উপচাপ, আর বড় চাপটাকে বলা হবে কি, অধিচাপ। উপচাপের মধ্যে যে কোণটা অঙ্কন করা হবে বৃত্তস্থ কোণ সেটা হবে স্থূল কোণ, আর উপচাপের মধ্যে হবে কি, সূক্ষ্ম কোণ। অর্থাৎ বড়টার মধ্যে ছোটটা কোণ, ছোট কোণ সূক্ষ্ম কোণ, আর ছোটটার মধ্যে বড়টা অঙ্কন করা হয়। এই দুটো প্রশ্ন প্রায় সময় এমসিকিউ তে আসে, যে বৃত্তের উপচাপের মধ্যে অঙ্কিত কোণটি কি রকমের কোণ হবে, এটা কি সূক্ষ্ম কোণ হবে না সমকোণ হবে, আর স্থূল কোণ হবে না সরল কোণ হবে, এই জাতীয় প্রশ্নগুলো আসে। তাহলে উপচাপ বুঝলাম, অধিচাপ বুঝলাম, স্থূল কোণ এবং অঙ্কিত কোণগুলো সম্পর্কে জানলাম। আমার কথাগুলো শেষ হওয়ার পরে আমি কিন্তু সবাইকে আবার ফিডব্যাক নেব, কে কি বুঝলাম জিজ্ঞেস করব। এরপর আসো আরো কিছু প্রশ্ন আছে এখানে। কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে যেমন একটা কেন্দ্র, তাহলে পরিধি থেকে, অর্থাৎ পরিধির অংশবিশেষ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে। পরিধির অংশবিশেষ বা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ বৃত্তের পরিধিতে যে কোণটা অঙ্কন করা হবে, পরিধির মধ্যে যে কোণ অঙ্কিত হবে সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ, বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা কোথায় অঙ্কিত হয়, পরিধির মধ্যে, আর কেন্দ্রস্থ কোণটা কোথায় অঙ্কিত হয়, কেন্দ্রের মধ্যে। আর একটা এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্ক আছে। কেন্দ্রস্থ কোণ
এই বৃত্তস্থ কোণ দ্বিগুণ। বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণ হবে 120 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণ হবে 60 ডিগ্রি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সবসময় বড় হবে। এরপর আসো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্থাৎ বৃত্তের যে অর্ধেক থেকে যে বৃত্তস্থ কোণটা হবে ব্যাস বরাবর, এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কিন্তু 90 ডিগ্রি হয়। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। এগুলো কিন্তু জ্যামিতিক প্রমাণ আছে, আমরা প্রমাণগুলো করব। এরপর বৃত্তের ব্যাস বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাস আমরা জানি এটা যে বৃত্তের যে জ্যা, এটাও জ্যা। আবার এই যে ব্যাস এটাও কিন্তু জ্যা। জ্যাটাও ব্যাসটা এক ধরনের জ্যা, এবং ব্যাসটা হচ্ছে যে বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যাটা হচ্ছে কি? ব্যাস। এবার আমরা তোমাদের এইতে আজকে যেটা শেষ করব, যে উপপাদ্য 18, 19 এবং অনুসিদ্ধান্ত 3 তোমাদের ক্লাস থাকবে। উপপাদ্য 18, 19 এবং অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3 এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই তিনটা তোমরা বাসায় আমি আজকে আমার মতো করে বুঝিয়ে দেব। এরপর বাসায় নিজেরা কি করবে? প্রশ্ন দেখে সেটা একবার প্রমাণটা লিখবে। কারণ হচ্ছে যে এই তিনটা মিলে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে দেয়, চলে আসে অনেক সময়। এবং তোমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবো, তখন আমরা দেখবো যে এই টাইপের এই জ্যামিতিগুলো কিন্তু সেখানে কোনো না কোনোভাবে আছে। লিখছো? হোমওয়ার্কটা লিখছো সবাই? জি স্যার। জি স্যার। এবার আমরা যাচ্ছি যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, সেটি আগে করি। অনুসিদ্ধান্ত 3 খুবই সহজ এবং ছোট, বাট ইম্পর্টেন্ট। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। বৃত্তের ব্যাস আঁকলাম এবি, তারপর হচ্ছে আরেকটা জ্যা আঁকলাম সিডি। ঠিক আছে? বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? একক কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরো। একক কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং সিডি হচ্ছে ব্যাসভিন্ন জ্যা। এই কথার অর্থ কি? অর্থাৎ সিডিটা কিন্তু একটা জ্যা, যেটা ব্যাস নয়, আর এবিটা কিন্তু ব্যাস আবার কি এটা একটা জ্যা। তাহলে সিডি ব্যাসভিন্ন জ্যা প্রমাণ করতে হবে।
প্রমাণ করতে হবে এবি ইজ গ্রেটার দেন সিডি। এবিটা সিডি থেকে বড়, এটাই প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। এই প্রমাণের জন্য আমাকে কিছু অঙ্কন করতে হবে। সিম্পল একটা অঙ্কন। অঙ্কনটা হচ্ছে কি, ওসি এবং ওডি যোগ করব। ওসি এবং ওডি যোগ করি। তবে মজার ব্যাপার হচ্ছে প্রশ্নে কিন্তু ম্যাক্সিমাম সময়ে যে ব্যাপারটা যে উপদেশটা যদি আসে, এটা সরাসরি এরকম আসবে না, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে আসবে। এবার তোমাকে চিত্র দিয়ে দেওয়া হবে, চিত্র দিয়ে সেখানে বলে দেওয়া হবে যে প্রমাণ করা যে এবি ইজ গ্রেটার দেন সিডি, অথবা অন্যভাবে কি করতে পারো, অন্য একটা জায়গাকে তোমাকে বলতে পারে। তাহলে ওসি এবং ওডি কি করি, যোগ করি। এটা হচ্ছে প্রমাণ। প্রমাণটা কিভাবে করব? প্রমাণ করার জন্য আমরা এখানে দেখো, যদি আমি বলি ও এ ও বি, ওসি এবং ওডি কি সমান হবে? ওসি ওডি থেকে সমান হবে? বলো তো। স্যার সমান হবে না? সমান হবে কেন হবে? স্যার, কারণ হচ্ছে আমরা কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ নিই সবই সমান। গুড। তাহলে ওখানে বিশিষ্টবৃত্ত আমরা লিখতে পারি, বৃত্তে আমরা বলতে পারি যে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। কেন? কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকবে সবগুলো কি হবে, সমান হবে। একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ ও বি ও সি সমান ও ডি, এগুলো সবগুলো কি সমান। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাকে তো প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে যে AB ইজ গ্রেটার দ্যান CD। তাহলে AB এবং CD কে আনতে হবে। তাহলে আমি যদি ত্রিভুজ OCD চিন্তা করি, তোমাদেরকে তো লেখা শেষ? কে কে লিখেছে? সালমা Yes, লেখা sir. শেষ? স্যার একটু স্যার লিখতেছি এখনো। শেষ করো। স্যার লেখা শেষ। ওকে, আপনার লেখা শেষ কিনা? আপনার লেখা শেষ হলে বুঝবো যে সবার শেষ। স্যার লিখতেছি একটু। এটা একবার লিখো, তাহলে মনে করবো যে এটা পরীক্ষা আসতে পারবে। বুঝি নাই স্যার। যদি একবার এখন মনোযোগ দিয়ে লিখো, তাহলে তোমাকে বাসায় জি করতে স্যার। হবে না, প্রমাণ করতে পারবে। স্যার লেখা শেষ। তাহলে আমি প্রমাণ করার জন্য আমি কি করলাম, প্রথমে আমি যে লাইনটা লিখলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও এ সমান ওবি সমান ওসি সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, আমাকে প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দ্যান সিডি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি সিডি কে পাওয়ার জন্য, এই সিডি পাওয়ার জন্য কিন্তু আমাকে ওসিডি ত্রিভুজটা চিন্তা করতে হবে। আমি লিখতে পারি ত্রিভুজ OCDA। আমরা জানি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা তোমরা সেই 7 8 এ করে আসছো। একটা ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে সেটা তৃতীয় নম্বর বাহু থেকে কি হবে, বড় হবে। তার মানে আমরা লিখতে পারি OC যোগ OD ইজ গ্রেটার দ্যান CD। এই দুইটা বাহু যোগ করলে CD থেকে কি হবে, বড় হবে। লিখতে পারো যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর। রেখাগুলা বুঝতে আসলে তাহলে জানাবে।
আমি বলে দিচ্ছি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তম। এখন আমার তো এই পাশে সিডিটা পেয়ে গেল, আমার দরকার এখন এবি। তাহলে এবি পাওয়ার জন্য আমার কি লাগছে? আমার লাগছে ওএ লাগছে আর ওবি লাগছে। তাহলে আমি ওসি সমান কি লিখতে পারি? ওএ লিখতে পারি, যেহেতু আমি দেখালাম এখানে ওএ সমান ওসি প্লাস ওডি সমান কি লিখতে পারি? আমি ওবি লিখতে পারি, ওডি লিখতে পারি, ওবি ইজ গ্রেটার দেন সিডি। তাহলে সুতরাং ওএ আর ওবি যদি যোগ করে আমি কি পাচ্ছি? এবি ইজ গ্রেটার দেন সিডি। প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলে জানাবেন। পারিয়া পারিয়া বুঝে যাচ্ছে? পারিয়া কি অনলাইনে আছে কিনা? আসি স্যার। গুড, বুঝতেছো? না বুঝলে বলবে। স্যার লিখছি। ওকে, যদি তোমরা বুঝে থাকো আমি একই রকম একটা চিত্র দেব যেটি তোমরা বাসায় করবে। আপনার লেখা শেষ? এখনো লিখতেছি স্যার একটু। তুমি তো এখন 4G চলছে, তোমরা 2G 3G হলে হবে? 5G চলতেছে। স্কুলে স্যার নেটওয়ার্ক নাই তো। আমরা এখন 5G চলতেছে আমাদের। শেষ স্যার। ওকে, শিফা আপনারা নাস্তা পানি করো না তোমরা? আওয়াজ আসছে না কেন? ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা বিশ্ববৃত্ত। আমি একটা এখানে আঁকলাম ওটা বিশ্ববৃত্ত, এটা হচ্ছে পিকিউ, তারপর এটা হচ্ছে যে কিউআর। এটা চিত্র দিলাম। এই চিত্র থেকে প্রমাণ করো যে পিকিউ ইজ গ্রেটার দেন কিউআর। এটা বাসায় করবে তোমরা। এটা হচ্ছে যে অরিজিনাল 3, এটা 3 যেটা করলাম কিছুক্ষণ আগে, বৃত্তের ব্যাসে বৃহত্তম যে ওই রকমই জাস্ট এই চিত্র আলোকে করবে। এটা হোমওয়ার্ক। প্রমাণ করো যে PQ ইজ গ্রেটার দেন QR। সবাই লিখো, যদি তোমরা এই প্রমাণটা বুঝে থাকো তাহলে এটা পাবে। স্যার লিখছি। এবার আসেন উপপাদ্য 18। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরত্ব। বৃত্তের সকল সমান যে সাধারণ নির্বাচন। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরত্ব। দেখো আমি চিত্রটা পাশে আঁকি। সকল সমান যা রয়েছে কি বৈচিত্র্য বইয়ের তাই রয়েছে, আমি অঙ্কন আঁকি। এবি
একটা জ্যা আঁকলাম, তারপর সিডি একটা জ্যা আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র। সময় কতক্ষণ আছে স্যারকে একটু করে নক দিও তোমরা। ওকে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন আমাদেরকে বলবো যে এই যে একটা বৃত্ত মানে দুটো ডায়াগ্রাম এবি এবং সিডি সমান, প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং ও সিডি এর দূরত্ব সমান। এবার দূরত্ব আর কি, ও ই, এখানে ও এফ, ঠিক আছে, ও ই এবং ও এফ। আমাকে প্রমাণ করতে হবে ও ই এবং ও এফ টা সমান। কেন? কারণ ও ইটা হচ্ছে ও কেন্দ্র থেকে এবি এর দূরত্ব নির্দেশ করে, আবার ও এফ টা সিডি থেকে, ও এফ টা কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব নির্দেশ করে। যদি আমি ওই এবং ওএফ সমান প্রমাণ করতে পারি তখন বলতে পারবো যে সিডি এবং এবি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে আমাকে বিশেষ নির্বাচন আমি কি লিখতে পারি, খুব সংক্ষেপে লিখো তোমরা। বিশেষ নির্বাচন বইতে হয়তো একটু বড় করে লিখেছে বা অন্যভাবে লিখেছে। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা এবি সমান যা সিডি, যা সিডি, তারপরে কি ওই এবং ওএফ লম্ব যথাক্রমে এবি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। এবি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। প্রমাণ করতে হবে ওই সমান ওএফ। আমাকে ওই এবং ওএফ সমান প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো, যে সমান এই দুইটা যে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। ওকে, এটা করার জন্য প্রমাণ করতে হবে ছোট করে, অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে ও এ এবং ও সি যোগ প্রমাণ। অঙ্কন হচ্ছে ও ই এবং ও সি যোগ করি। তারপর যে প্রমাণ, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু ওইটা এবি এর উপর দূরত্ব, এটা লম্ব দূরত্ব, কারণ লম্ব আঁকলে কিন্তু প্রকৃত দূরত্বটা পাওয়া যায়। তাহলে ওইটা কিন্তু লম্ব, ওএফ টা এখানে কি লম্ব। যেহেতু ও ই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, কেন্দ্র থেকে যদি জ্যার উপর লম্ব আঁকা হয়, আবার বলছি, কেন্দ্র থেকে জ্যার উপর যদি লম্ব আঁকা হয় সেই লম্বটা এই জ্যাকে সমান দুভাগে ভাগ করে। তার মানে এখানে ওই যেহেতু এইটুকু লম্ব, তাহলে এইটা পুরো কিসের অর্ধেক হবে, হাফ এবি, হাফ এবি। আবার ওএফ টা, তাহলে ওএফ টা যেহেতু সিডি এর উপর লম্ব, তাহলে এখানে সিএফ টা হবে কি, সিএফ টা হবে হাফ সিডি।
আবার বলছি, যেহেতু ওইটা এবি এর উপর লম্ব আর বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যা এর উপর লম্ব আঁকা হয়, সেই লম্বটা জ্যা কে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এবি এর মধ্যে দেখো এটা এবং এটা কিন্তু সমান। আবার সিডি এর মধ্যে সিএফ এবং কত এফডি কিন্তু সমান। কেন? কারণ ওএফটা হচ্ছে সিডি এর উপর লম্ব আর লম্বটা জ্যা কে সমান দুই ভাগে ভাগ করে। যদি বলা হয় এবি এর দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে বলো তো এই এর মান কত হবে? আবার বলছি, এবি এর দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এই এর মান কত হবে? স্যার 10। 10 সেন্টিমিটার। কারণ হচ্ছে এটা হচ্ছে অর্ধেক। তাহলে এটা পেলাম আমরা, কিন্তু আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে যে কিন্তু এবি এবং সিডি সমান। এবি এবং কি কিন্তু এবি সমান হচ্ছে কত? সিডি। এবি আর সিডি সমান হয়, তাহলে এবি এর অর্ধেকও কি হবে? সিডি এর অর্ধেকের সমান হবে। আর হাফ এবি মান কত? এই। সুতরাং এই সমান এদিকে হচ্ছে কত? সিএফ। এই সমান কি? সিএফ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে কিন্তু আলটিমেটলি প্রমাণ করতে হবে ওই এবং ওএফ সমান। এই কাজটা প্রমাণ করার জন্য আমার কিন্তু এখন আর কোনো ঝামেলা নেই। আমি দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ এ ও এফ এবং ত্রিভুজ সি ও এফ। এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ? এই তো মুসলিহা বলো দেখি, এ ও ই এটা কি ত্রিভুজ? সমকোণী স্যার। সমকোণী ত্রিভুজ। সালমা এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? এটা লম্ব, লম্ব যখন হবে স্যার তখন একটু আবার বলেন তো কোনটা? ত্রিভুজ এ ও ই এবং সি ও এফ, এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? সমকোণী। সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য কয়টা বিষয় সমান দেখাতে হয়? সমকোণী ত্রিভুজকে, দুটো সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য কয়টা অংশ সমান দেখাতে হয়? 3টা। 2টা। অন্য ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু 3টা করে লাগে, 2টা বাহু একটা কোণ, কিংবা 3টা বাহু, কিংবা 2টা কোণ একটা বাহু। আর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং অন্য যে কোনো এক বাহু সমান দেখাতে পারলে তুমি সর্বসম বলতে পারবে। মানে সমকোণ ত্রিভুজ দেখো, অতিভুজ ও এ সমান অতিভুজ ওসি। একজন বলো তো অতিভুজ ও এ এবং ওসি কেন সমান হলো? যে ও এ এবং ওসি কে কেন সমান বলতে পারবো আমি? কোন যুক্তিতে বলতে পারবো যে ও এ এবং ওসি সমান? স্যার দুটোই সমকোণী ত্রিভুজ সে কারণে। যে দুটোই সমকোণী ত্রিভুজ। স্যার বৃত্তের ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাসার্ধ বলে। গুড। একই বৃত্তের ব্যাসার্ধ। ও এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, ওসি টা এই বৃত্তের ব্যাসার্ধ। সেজন্য স্যার কোশ্চেন কি ছিল আমি শুনিও নাই। আচ্ছা শোনো না, এখন শুনছো? না স্যার। এখন জি শুনছো? স্যার। আচ্ছা, আমি প্রশ্ন ছিল যে ওএ এবং ওসি আমি তো সমান বললাম। ও এটা ছিল এই ত্রিভুজের অতিভুজ আর ওসি ছিল এই ত্রিভুজের অতিভুজ, কিন্তু সমান তো অতিভুজ হলে জি সমান স্যার। বলা যাবে না। কোন যুক্তিতে তারা সমান? ওই প্রশ্ন ছিল আমার কথা। প্রশ্ন ছিল যে এই দুটো সমান কেন? তাহলে অ্যানসার হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর আসো, কিছুক্ষণ আগে প্রমাণ করলাম না এ এবং সিএফ সমান, এই সমান সিএফ। দুইটা বাহু দেখো সমকোণ ত্রিভুজে আমরা তো অতিভুজ এবং অন্য একটা বাহু সমান দেখাতে পারলাম, অতএব বলতে পারবো ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম বলতে পারলাম, তার মানে কি বলতে পারবো? এখন ওই সমান ওএ বলতে পারবো না। দুটি ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করা যায়, তাহলে কিন্তু ওই দুটা ত্রিভুজের বাকি সবগুলো বাহু এবং কোণগুলো সমান বলা যাবে। অতএব আমরা বলতে পারবো যেহেতু এ ও ই এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করলাম,
তাহলে বলতে পারবো OE সমান OF। আর এটাই ছিল আমাদের প্রমাণের প্রতিপাদ্য বিষয়, যে কি প্রমাণ করতে হবে, OE এবং OF প্রমাণ করতে হবে। OE এবং OF যদি প্রমাণ করতে পারি, তার মানে এটার অর্থ হচ্ছে এটাই যে AB এবং CD এই দুইটা যা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, তাহলে প্রমাণিত। লেখা শেষ করো, লেখা শেষ হলে বলবে। আপনার লেখা শেষ? না স্যার। শেষ করে জানাও। সালমা? স্যার শেষ। গুড। মারিয়া?